নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই যে মানুষগুলিকে দেখছেন, নারী পুরুষ একাকার হয়ে একসাথে নেচে গেয়ে নির্মল আনন্দে তাদের আরাধ্য ঈশ্বরের নাম করছে, তাদেরকে দেখে কি মনে হয় যে তারা অভিশপ্ত জীবন নিয়ে জন্ম লাভ করেছে বা তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে? দেখলে মনে হয় দর্শক, এই যে শত শত শিশু কিশোর বাচ্চারা ছুটাছুটি করছে, ঘোরাফেরা করছে একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, এবং আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতেছে, ধর্মচর্চা করছে, তাদের সংস্কৃতির সাথে ধর্মকে মিশিয়ে তারা মনের আনন্দে সেই প্রকৃত ঈশ্বর সৃষ্টিকর্তার নাম জপ করছে। তাদেরকে কি মনে হয় যে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে? তাদের জীবনটা কোনোভাবে অভিশপ্ত জীবন? কিন্তু এমনটাই বলবে হিন্দুস্তানে বসে হিন্দুস্তানের রাজনীতিকরা। আপনারা শুনেছেন কিছুদিন আগে ববি হাকিম, কলকাতার পৌরসভার মেয়র, তিনি বলেছেন যে যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। কি কথা! সে কি এইরকম একটা অনুষ্ঠান বা এইরকম, আমরা জানি যে হিন্দুদের যত অনুষ্ঠান আদি হয় সবগুলিতেই কিন্তু আনন্দে ভরপুর থাকে, সংস্কৃতি থাকে, মানে মানসিক যেই জাগরণের যেই একটা স্পেস যেটা দরকার, সেই জায়গাটা কিন্তু হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সবাইকে দেয়। এবং নারী পুরুষ নির্বিশেষে কোনো ভেদাভেদ ছাড়া, কোনো ডিসক্রিমিনেশন ছাড়া সবাইকে এক কাতারে এক জায়গায় একই মর্যাদায় কিন্তু সেই মানে ধর্ম বলুন, আনন্দ উল্লাস বলুন, আপনার সংস্কৃতি বলুন বা মূল্যবোধ বলুন, যাই বলুন না কেন, জীবন চর্চা বলুন, জীবন ধারণ বলুন, জীবন দর্শন বলুন, জীবন প্রণালী বলুন, সব কিছুই কিন্তু একই সাথে মুক্তভাবে তারা করতে পারে। এবং সেইটা কি একটি অভিশপ্ত জীবনের লক্ষ্য? তা তো আমি অবশ্যই মনে করি না। মানে ঠিক এই ধরনের রাজনীতিবিদকে, যারা নাকি হিন্দুস্তানে বসে হিন্দুদের বিরুদ্ধে এইরকম কটু কথা বলতে পারে এবং সেগুলি বলে তারা পার পেয়ে যায়। এবং আবার আপনারা দেখেছেন যে কাল ইলেকশনের রেজাল্ট হয়েছে, আবার আমাদের এই হিন্দুরা আর কি, তারা কিন্তু মানে দুহাত ভরে তৃণমূল বা যারা নাকি এই ধরনের কথাবার্তার প্রবক্তা, তাদেরকে কিন্তু মানে পুরস্কৃতও করছে। মানে একটা কথা আছে না, হাই সেলুকাস, বিচিত্র এই কি যেন বাংলাদেশ বা ভারত, তাই না? ভারত, বিচিত্র এই ভারত। দর্শক, আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিল, সেখানে শিবসেনার একটা অংশের যে প্রধান উদ্ধব ঠাকরে, তার সাথে একটা সাক্ষাৎ হয়েছে এবং সেখানে সাংবাদিকদের সাথে কথা বলতে চেয়েছিল, কথা বলেননি, কথা বলতে চেয়েছিল। আপনারা জানেন উদ্ধব ঠাকরে হচ্ছে সেই হিন্দুত্ববাদী রাজনীতিবিদ যাদেরকে সিংহ পুরুষ বলা হয়, সেই ব্যক্তি বাল ঠাকরের যিনি শিবসেনার প্রতিষ্ঠাতা, সেই বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে, তার সাথে একটি সভায় মিলিত হয়েছিল। সেইখানে এক সাংবাদিক প্রশ্ন করেছিল মমতা ব্যানার্জিকে যে কলকাতায় যে পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এই কথাটি বলেছে যে যারা নাকি ইসলামের ঘরে, মুসলিম ঘরে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, এই বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া কী? তিনি কি বলেছেন এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর না শুনলে শুনুন। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন। ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন। কে কি বলেছেন? আমরা যে রোজ আমি কারো স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি,
শুনিনি। না, উনি বলেছেন মুসলিম আমি পরিবারে প্লিজ আমি একটা কথা বলি, না করলে আপনাকে আপনি কোন চ্যানেলে রিপাবলিক। আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। না, আপনার স্টেটমেন্ট পাওয়া যায় উদ্যোগটি আপনি জানলেন আপনি সমর্থন করেন जरा एक मिनट आप जैसे मैंने कहा हमारे पारिवारिक ये पारिवारिक मुलाकात है কি तो বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। দর্শক, তিনি একদম কিভাবে অস্বীকার করে বসলেন যে তিনি নাকি এটা জানেনই না। কি বলেছে ববি হাকিম তিনি শুনেননি। তিনি বলেছেন যে কেউ যদি তাকে এই বিষয়টি জানায় তাহলে চলে তিনি দেখবেন যে ববি হাকিম কি বলেছে, তারপরে তিনি একটি কমেন্ট করবেন। মানে মানুষকে কি পরিমাণে বোকা ভাবতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা এই শাসক শ্রেণীরা মানুষকে কীভাবে বোকা, কীরকম বোকা ভাবে, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও দর্শক, এই মানুষরা এদেরকে, এই জনগণকে এত ক্ষুদ্র ভাবলেও কিন্তু তারা আবার সেই দুহাত ভরে ভোটের ঝুলিটা তাদের পূর্ণ করে দেয়, কারণ তাদের ভয় নাই এবং এগুলি করে তারা কিন্তু পার পেয়ে যায়, তারা পার পায়, তারা বলতে পারে। এই জন্য বারবার বলে যে ববি হাকিম কি বলেছেন তিনি নাকি এটা শোনেনি না, অথচ এই মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি অনেক সময় আপনার মনের ভিতরে কি আছে সেটাও নাকি তিনি বলে দিতে পারেন। তিনি একাধারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কোনটা না তিনি পারলে ভগবানও সেজে যায়। কারণ তিনি বলেছিলেন যে তার যেই কর্মসূচি, তিনি যা যা করেছেন, এইগুলি যদি তিনি বলা শুরু করেন তাহলে একটা রামায়ণে কুলাবে না, একটা কোরআনে কুলাবে না, একটা বাইবেলে কুলাবে না, একটা ত্রিপিটকে কুলাবে না। তার মানে বুঝতে পারছেন যে কোরআনেও নাকি কুলাবে না যে তিনি যা যা কাজ করেছেন। তো এত কিছু বোঝেন, এত কিছু জানেন, এই কথাটি তিনি শোনেন, কারণ তার মুখ নাই, তিনি বলতে পারবেন না ববি হাকিমের মুখের ওপর। কারণ ওই দুধেল গাইরা যদি আবার খেপে যায় যে কেন ববি হাকিম তো ঠিকই বলেছে যে হিন্দুরা তো অভিশপ্ত, তারা তো দুর্ভাগ্য নিয়েই জন্মেছে, তাদেরকে অবশ্যই সত্য ধর্মে আসতে হবে, তা না হলে তো তারা ওই নরকের লাকড়ি হয়ে যাবে। এটা জাস্ট তিনি, মানে তার মনের ভিতরে যে কি সেটা তিনি বলবেন না, কারণ তিনি ধরা খেয়ে গেছেন। তো যাই হোক দর্শক, মানে খুব লেগেছে, মানে খুবই কষ্ট লেগেছে যে এখানে উদ্ধব ঠাকরে, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্র, তিনি বসে আছেন এবং তিনি কি বলেছেন, মমতাকে রীতিমতো একটা পাস দিয়েছেন, আপনি বাঁচিয়েছেন যে এটা আমাদের ফ্যামিলি ভিজিট নিয়ে, আমাদেরকে পারিবারিক ভিজিটে এসছেন, এইখানে রাজনীতি করাটা ঠিক না। তাহলে তিনি রাজনীতি না হলে তাহলে ফ্যামিলি ভিজিটে কি সাংবাদিকদের মুখোমুখি হয় মানুষ? ফ্যামিলি ভিজিট করতে গেলে কি সাংবাদিকদেরকে ডেকে কথা বলে? উনি ধরা না খেলে তিনি কিন্তু অনায়াসে চালায় যেতেন, একটা প্রেস কনফারেন্স করে ফেলতেন, মোদি বিরোধী, হিন্দু বিরোধী, আরও নানান কিছু বলতেন। কিন্তু এখন প্রথম মানে বলেই বোল্ড আউট আর কি। এই বোল্ড আউট হওয়ার পরে তিনি আর এখানে থাকতে পারলেন না, তিনি চলে গেলেন। তো যাই হোক দর্শক, আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের সেই নূপুর শর্মার কথা। নূপুর শর্মা কি বলেছিলেন? নূপুর শর্মা শুধুমাত্র বলেছিলেন যে তাদের নবী, তাদের পয়গম্বর 53 বছর বয়সে 6 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছিল এবং আয়েশার 9 বছর বয়সে তার সাথে কনজিউমেট করেছিল, সম্পর্কটা সহবাস করেছিল। এর বেশি কিন্তু কিছু বলেননি, এইটুকু বলেছেন। তারপরে দেখেছেন আপনারা কি পরিমাণে কতজন মানুষ মারা গেছে, ভারতে খুন হয়েছে, কারণ সেই মানুষগুলি নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে মেসেজ দিয়েছিল, তারা খুন হয়েছে, বাড়িঘরে আগুন লাগানো হয়েছে। এবং নূপুর শর্মা এখনও কিন্তু সিকিউরিটি নিয়ে রীতিমতো পলাতক জীবনযাপন করছে। তাকে লক্ষ লক্ষ হুমকি দেওয়া হয়েছে, মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, অথচ তিনি কিন্তু এটা আগ বাড়িয়ে বলেননি। বলা হয়েছিল যে একজন মুসলিম স্কলার, তথাকথিত মুসলিম স্কলার, সেই টিভি বিতর্কে এসে তিনি বলেছিলেন যে শিবলিঙ্গ কি এতই বড়
যে এক মানে খালি মসজিদ পর্যন্ত ঠেকে গিয়ে মানে একটা কটাক্ষ করি। তার পরিপ্রেক্ষিতে নুপুর শর্মা বলেছিলেন যে লিসেন, তোমরা যদি আমাদের ধর্মকে নিয়ে এইভাবে কটূক্তি করো, আমরাও কিন্তু তোমাদের ধর্ম নিয়ে কিছু বলতে পারি। এবং সেই কথাটি বলার পরে এইটা হয়েছে। তাহলে আমরা এই ফিরহাদ হাকিম এই যা বলেছে হিন্দুস্তানের থেকে সমগ্র হিন্দুদের বিরুদ্ধে এবং হিন্দুস্তানে যত অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে সবাইকে অভিশপ্ত বলেছে, সবাইকে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে বলেছে, সবাইকে ইসলামে আসার জন্য আহ্বান জানিয়েছে এবং দাওয়াত দেওয়ার জন্য তার শাগরেদদেরকে বলেছে এবং বলেছে যে আমি যখন দেখব সবাই টুপি নিয়ে বসে আছে একসাথে, তখন আমার অনেক ভালো লাগবে এবং আল্লাহ অনেক খুশি হবে এবং আমাদের সেই শক্তিকে কেউ দামাতে পারবে না। মানে কি দাম্ভিকতা! এবং বোঝাই যাচ্ছে যে সেই গাজওয়াতুল হিন্দের দিকে তিনি মানে ফোকাস করছিলেন, গাজওয়াতুল হিন্দকে তিনি হিন্ট করতেছিলেন। এরপরেও কিন্তু তার বিরুদ্ধে না শাসক শ্রেণী থেকে, না মমতা থেকে, না জনগণের থেকে কোনো ধরনের উচ্চবাচ্য কোনো ধরনের কিছু আমরা প্রতিবাদ আমরা দেখি। এইটাই হচ্ছে হিন্দু, এইটাই পরমত সহিষ্ণুতা। যে ফিরহাদ হাকিম কি বলেছে না বলেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অপর পক্ষে আমরা কি দেখছি? অপর পক্ষে আমরা দেখি খুন খারাপি, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও এগুলি। কিন্তু এরপরেও একটা রাজনীতিবিদ যখন হিন্দুদের ভোটকে পুঁজি করে যখন রাজনীতি মানে এইরকম ডিসক্রিমিনেটরি বক্তব্য দেয়, এরকম উস্কানিমূলক বক্তব্য দেয়, তাকে স্কচ ফ্রি ছেড়ে দেওয়া, এইটা কি একমাত্র সম্ভব ভারতে, একমাত্র সম্ভব ভারতেই। এবং সেটা হচ্ছে, আমরা দেখছি যে এইখানে একটা শ্রেণী সব কিছু করে পার পেয়ে যাচ্ছে, বছরের পর বছর, যুগের পর যুগ, যেন সব কিছুই তাদের মানে এই হস্তগত। আপনারা দেখুন যে এই যে কোর্ট, কিছুদিন পর পর আমরা শুনি অমুকের এইখানে 50 কোটি এরকম, ওই অমুকের এইখানে 150 কোটি ওরকম, ওইখানে ওর বাড়িতে 200 কোটি ক্যাশ পাওয়া গেছে। ধরের ক্যাশ পায় কিন্তু সেই মানুষের নাগাল আর পাওয়া যায় না এবং সেই মানুষগুলিও টাকাও নিতে আসে না, কিন্তু তাদের বিরুদ্ধে কেস হয় না, বা কেস হলে মানে জামিন হয়ে যায়, বা একটা কেস 10, 15, 20, 25 বছর ধরে চলতে থাকে, কোনো হিয়ারিং নাই। এটা কেমন ধরনের কথা হইল? আচ্ছা, মনে করুন যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা নির্দোষ, তাদের সম্মানের সাথে তাদেরও তো একটা আত্মসম্মান আছে, তারাও তো চায় যে তাদেরকে করা হোক, মানে একজনারেট করা হোক, যে হয় দোষী প্রমাণিত হোক না নয় নির্দোষ প্রমাণিত হোক। একজন নির্দোষ ব্যক্তিকে কেন 10, 15, 20 বছর ধরে তার এই অভিযোগের ঘানি টানতে হবে, বা একটা দোষী ব্যক্তি কেন সে ফ্রিলি সমাজের মানে চলাফেরা করবে? আমি বুঝি না যে এই ভারতের এই কোর্ট বা সিস্টেমটা কি। আমার খুব আশ্চর্য লাগে যে এত ইনভেস্টিগেশন, এত হাক ডাক, এত ডাকাডাকি, চিঠিপত্র, তলব, তারপরে হঠাৎ করে নাই হয়ে যায়। এতে করে জনগণের এই কি হবে কি করে? মানে সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, বিচার বিভাগের প্রতি, সংবিধানের প্রতি, সিস্টেমের প্রতি, দেশের প্রতি তাদের সেই আস্থাটা কেন হবে? এবং এই কারণেই যে না এগুলি সব কথার কথা। কই, একটা মানুষ যদি অভিযুক্ত হয় তাহলে তো তাকে এতদিনে জেলে থাকার কথা, যেহেতু জেলে নাই, এগুলি আসলেই রাজনৈতিকভাবে এই কাজগুলি হচ্ছে। আমরা আমাদের ভোট দিয়ে যাব, যা আবার তোমরা যা করার করো, আমরা আমাদের কাজ করবো। তারা 1000 টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা ভোট দিবে না কেন? তারা ফাইন, টাকাটা তো তুমি দিবে না, অন্য কেউ দিবে না, সরকার দিবে না, সো তারা পাচ্ছে, বা 20 টাকার পাউচ পাচ্ছে, এটা যা পায় তাই নগদ। কিন্তু কারণ তারা দেখেছে, তাদের আস্থা উঠে গেছে সরকারের প্রতি, মোদী সরকারই হোক, কেন্দ্র সরকার হোক, যেই সরকারই হোক, তারা এগুলো দাঁড়দারি করে না, যে যেইভাবে দেয়, মানে ওই যে ধান ছিটালে সেই কবুতর আসবেই, তো ওই অবস্থা হয়ে গেছে। যে ধান ছিটাচ্ছে, কবুতর আসছে, জনগণকে টাকা দিচ্ছে, জনগণ ভোট দিচ্ছে। বাহ, দারুণ খেলা। এবং জনগণ বুঝে গেছে, পিপল আর ভেরি স্মার্ট, যে তোমরা তোমাদের কাজ না করলে আমাদেরকে টাকা পড়ছে এই কাজ করার। তো এই জিনিসগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হচ্ছে, কিন্তু সারা ভারতেই তো হচ্ছে। আমরা কোথায় দেখতেছি বিচার? কোথাও না। মানে এটি যে মানে একটা ব্যানানা রিপাবলিকের মতো। মানে আমি এখন আমার মনে হচ্ছে যে ভারতের রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আমার ভিডিও করাটা বোধহয় সাজে না। আমি আর এটা ভারত নিয়ে মানে কি বলবো, মানে আমি আগামাথা খুঁজে পাই না। মানে আমি এত
পড়াশোনা করি এই জিনিসগুলি জানার জন্য, বোঝার জন্য, কিন্তু আমি এটার কোনো আগামাথা পাই না। কীভাবে কোন দিক দিয়া কোথাকার জল কোথায় গড়াচ্ছে আমি কিন্তু এটা বুঝতে পারি না। সুতরাং আমার মনে হচ্ছে যে এই ভারতের রাজনীতি, ভারতের সিস্টেম নিয়ে কথা বলা মানে হচ্ছে অরণ্যের উদন, সময় নষ্ট। এই বিষয়টা অনেকেই একটু খেপা যাবেন যে এই ভারত নিয়ে এইভাবে কথা বলছি কেন। তা আপনারা একটু ভেবে দেখেন যে এইভাবে বলবো না কেন। আমিও সেই জনগণের মতোই হয়ে যাব, কারণ জনগণ ভোট দিতেছে, আমিও ভারতকে ইয়ের খাতায় লিখে দেব। যখন কিছু উঠবে, যখন কিছু হবে, তখন বলবো ওই যে চাঁদ যখন আকাশে ওঠে সবাই দেখে, সূর্য যখন আকাশে ওঠে সবাই দেখে, যখন আমি দেখব তখনই আমি করবো। তো দর্শক সকলেই ভালো থাকবেন, নমস্কার।